দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্যার পানি কমছে পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায়। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর। এই জেলায় এখনও পানিবন্দী আছে লাখ লাখ মানুষ। প্রত্যন্ত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছেন দুর্গতরা। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। নোয়াখালীতে এখনও পানিবন্দী আছে কয়েক লাখ মানুষ। ত্রাণ না পেয়ে অনেকেই পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। লক্ষ্মীপুরেও বানের পানিতে ভাসছে ৭ লাখ মানুষের ঘরবাড়ি। কুমিল্লার বিভিন্ন উপজেলাতে পানিবন্দী দিন কাটছে কয়েক লাখ মানুষের। ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করে আসছি, আর ভিতরে 350 ছাত্রছাত্রী এই আশ্রয়ণ কেন্দ্রে আছেন। ওনাদেরকে 3 বেলা খাওয়া, 2 বেলা নাস্তা দিয়ে সেবা দিয়ে আসছি। প্রায় আরো 300-400 লোক বাড়ি বাড়ি বন্দি আছে। হ্যাঁ, ওসো বাড়ি যেগুলো ওগুলোর ভিতরে আছে। আর কি কয় যে দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে বন্যার উন্নতি হয়েছে কিনা, প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে কি উদ্যোগ দেখছেন জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে গত দুদিনে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এখানে পানি নামছে ধীরগতিতে, এজন্য মানুষের মাঝে এক ধরনের স্বস্তিও দেখা যাচ্ছে। কিন্তু এখনো 21 লক্ষ মানুষের উপরে কিন্তু পানিবন্দী রয়েছে। এজন্য মানুষ আতঙ্কে রয়েছে, যদি আবার ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু আবার জলাবদ্ধতা দেখা যাবে। সেই সাথে তাদের যে হালকা যে স্বস্তি এসেছে, তার সাথে তাদের মাঝে কিন্তু বিরাট একটি আতঙ্ক বিরাজ করছে যে আবার ভারী বর্ষণে তারা সম্মুখীন হয় কিনা। সিনথিয়া, আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালী যে অঞ্চলটি, এটি হচ্ছে সমতল এবং মাটি নরম হওয়ায় এখানকার বন্যার পানি কিন্তু সহজে নামছে না। আর স্থানীয়রা যেটা বলছে যে এখানকার বন্যার পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি কিন্তু নেই, এবং যা আছে তাও কিন্তু একেবারে ভালো না এবং পর্যাপ্ত না। আর গত 3 দশকের মধ্যে নোয়াখালীতে এমন ভয়াবহ বন্যা হয়নি। তার জন্য যে বন্যার যে পরিস্থিতি, তা থেকে মানুষ কিন্তু সহজেই কিন্তু যে বাঁচার কিন্তু উপায় পাচ্ছে না। তো স্থানীয়দের দাবি হচ্ছে, তারা যেমন ত্রাণ চায়, তেমন তাদের আরেকটি দাবি হচ্ছে কি, তাদের যেন বন্যার পানি নেমে যায়, এজন্য যেন সরকার ভবিষ্যতের কথা মাথায় চিন্তা করে তারা যেন ব্যবস্থা নেয়। আর এদিকে ত্রাণের জন্য এখানে বরাবরই স্থানীয়দের অভিযোগ হচ্ছে কি, যে তারা ত্রাণ কম পাচ্ছে এবং তাদের ত্রাণ পর্যাপ্ত নয়। তবে আমরা ঘুরে দেখেছি যে এখানকার যে যোগাযোগ ব্যবস্থা, তা ব্যাপকভাবে ভেঙে পড়েছে। আমরা গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং সদর বেগমগঞ্জ ঘুরতে গিয়ে বেজায় যে সংকটের সম্মুখীন হয়েছি, সেখানে শুধু মোটরসাইকেল নিয়েও চলা দুষ্কর হয়ে পড়েছে। আর এখানকার যে প্রত্যন্ত অঞ্চল, সেখানে কিন্তু নৌকার সংকট আছে, ভোটের সংকট আছে। এই জন্য ত্রাণগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়াও কিন্তু দুষ্কর। তবে স্থানীয় প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, তারা জানতে চেয়েছে কোথায় কোথায় যে মানুষ ত্রাণ পায়নি, দুর্গম অঞ্চলে তারা তালিকা করছে, সে ধরে তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও ত্রাণ পৌঁছানোর ব্যাপারে কিন্তু তারা তৎপর রয়েছে। তবে স্থানীয়রা বলছে যে এখন পর্যন্ত 2,60,000-এরও বেশি মানুষ আশ্রয়ণ কেন্দ্রে অবস্থান করছে। সেক্ষেত্রে এত মানুষকে একসাথে টান দেওয়া কিন্তু সরকারের পক্ষেও, মানে যে পাচ্ছে, যা মানুষ পাচ্ছে, তা কিন্তু পর্যাপ্ত না। এইদিকে কিন্তু এ পর্যন্ত নোয়াখালীতে বন্যায় যে সৃষ্ট পরিস্থিতিতে কিন্তু 8 জনের মৃত্যু হয়েছে। ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী পলাশ সাহা রয়েছেন লক্ষ্মীপুরে, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। পলাশ, লক্ষ্মীপুরে এখনো কত সংখ্যক পরিবার ঘরবন্দি রয়েছেন, আরো জানতে চাই পুনর্বাসনে কি উদ্যোগ দেখছেন সেখানে।
সিনথিয়া, আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে কিন্তু বন্যার পানি সেটি কিছুটা কমতে শুরু করেছে। গত দুদিন আসলে টানা বৃষ্টি থাকায় যে বন্যা পরিস্থিতি সেটির অবনতি হয়েছিল, তবে আজকে সকাল থেকে কিন্তু যে রোদের দেখা মিলেছে এবং এতে করে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার তারা শঙ্কামুক্ত হয়েছেন যে হয়তোবা বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে এখন পর্যন্ত লক্ষ্মীপুরে যে বিভিন্ন এলাকায় যে পানি ঢুকে পড়ায় প্রায় 7 লাখ যে স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং এর মধ্যে প্রায় 24,000 পরিবার যারা রয়েছেন তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে টানা বৃষ্টিতে এবং যে পানি রয়েছে সে পানিতে রাস্তাঘাট সহ গ্রামীণ সড়ক, ফসলের ক্ষেত্রে এগুলো তলিয়ে যাওয়ার কারণে যে দুর্গম অঞ্চল রয়েছে সেই দুর্গম অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছাতে কিছুটা সমস্যা হচ্ছে এবং অনেক পরিবার রয়েছে যারা এখনো ত্রাণ পায়নি। আর ত্রাণ না পায় এসব এলাকায় কিন্তু খাদ্য সংকট এবং যে সুপেয় পানি সেই সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। সেই সাথে নতুন করে দেখা দিয়েছে যে পানিবাহিত যে রোগ সেই রোগগুলো কিন্তু দেখা দিয়েছে। তবে আমি লক্ষ্মীপুর যিনি জেলা প্রশাসক রয়েছেন সেই জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 185টি আশ্রয়কেন্দ্র যারা রয়েছে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সেই আশ্রয়কেন্দ্রগুলোতে যে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য 66টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা সেই আশ্রয়কেন্দ্রগুলোতে যাচ্ছেন এবং তাদেরকে চিকিৎসা দিচ্ছেন এবং পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেসব বিষয়ে তাদেরকে সচেতন করছেন এবং স্থানীয়ভাবে কমিটি করে যেন প্রত্যেক এলাকায় সুষমভাবে যেন ত্রাণ বন্টন হয় সেই কারণে একটি কমিটি করে দেওয়া হয়েছে এবং তাদের মাধ্যমে কিন্তু এই ত্রাণগুলো বন্টন করা হচ্ছে। সিনথিয়া, ধন্যবাদ। ফেনীর বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে গেছে, তবে দাগনভূঞা ও সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চল এখনো তলিয়ে। কবলিত এলাকায় খাদ্য, নিরাপদ পানি ও বিদ্যুৎ সংকটে চরম বিপাকে বহু মানুষ। জেলার পাইকারি আড়তে পানি ঢুকে পৌঁছে গেছে লাখ লাখ টাকার কাঁচা সবজি। প্রাণী সম্পদ খাতে ক্ষতি প্রায় 391 কোটি টাকা। ফেনী থেকে আজাদ মালদারের তথ্যছবিতে জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনী। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ঘরবাড়ি ভেসে গেছে, ধ্বংস হয়েছে লাখ টাকার খামার, ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। ভয়াবহ বন্যায় জেলায় 8 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে জেলা প্রশাসন। বন্যায় জেলার একমাত্র পাইকারি আড়তে পানি ঢুকে যায়। এতে বস্তায় বস্তায় রাখা আলু, পেঁয়াজ ও কাঁচা সবজি পচে গেছে। লোকসানে দিন কাটছে আড়তদারদের। সব দোকানে মাল ছিল, যেমন আলু, আপনার কচুছড়া, মরিচ, পটল, আলু সব সব মাল এমন কত হলে সব মাল আপনার বীজে ফুটে একদম শেষ করে দিছে। আপনার শাক সবজি কোনো খাদ্য দ্রব্য কোনো কিছুই পাওয়া যাইতেছে না বর্তমানে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশসহ জেলার ছোট বড় প্রত্যন্ত এলাকার সড়কগুলো এখনও চলাচলের অনুপযোগী। এতে ঝুঁকি বেড়েছে যাতায়াতে। এছাড়া ছাগলনাইয়া, পরশুরাম, সোনাগাজী সহ 6টি উপজেলায় ঘর ছাড়া অনেক মানুষ। বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, অনেক কিছুর অভাব, ত্রাণের অভাব, তারপরে পেশাব পায়খানা বিভিন্নভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। এদিকে ফেনী জেলা প্রাণী সম্পদ দপ্তর জানায় পানিতে তলিয়ে 64,000 গবাদি পশু ও 23 লাখের বেশি হাঁস মুরগির মৃত্যু হয়েছে। এতে প্রাণী সম্পদ খাতে ক্ষতি প্রায় 391 কোটি টাকা। পুঁজি হারিয়ে নিঃস্ব 2,000 খামারি। প্রয়োজনীয় সরকারি বেসরকারি সহযোগিতা পেলে ঘুরে দাঁড়ানো সহজ হবে বলে জানান ক্ষতিগ্রস্তরা। সৈয়দ মাহমুদ, RTV। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি নেমে যাওয়ায় ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। তবে বন্যা পরবর্তী ক্ষত কাটিয়ে উঠতে সময় লাগবে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। ঘুরে দাঁড়াতে মানবিক সহায়তার আশা স্থানীয়দের। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের তথ্যচিত্রে রেজান শরীফের রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায়। এর মধ্যে আখাউড়া উপজেলার রহিমপুর, রাজেন্দ্রপুর, খোলাপাড়া, আইরল, ইটনাক, কর্নেল এলাকা বেশি ক্ষতিগ্রস্ত। এসব এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট ধসে গেছে। বন্যার সময় কিছু ত্রাণ সহায়তা পেলেও বন্যা পরবর্তী ক্ষতি কাটাতে পুনর্বাসন সহায়তা জরুরি হয়ে পড়েছে। অনেকেই আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে মানবিক বিপর্যয়ের সংখ্যা করছে অনেকে। বাড়ি ঘর অনেক নষ্ট হয়েছে, আমরা জমিনগুলো লাগাইছি, তাই ফের চলে গেছে, পুরোটা মাটি পানির তলে চলে গেছে।
আর যারা ফিশারি মাছের পুষ্করিণী ছিল এদের সমস্ত মাছ চলে গেছে, এরা অনেক ক্ষতিগ্রস্ত। মৎস্য সম্পদ ও মৌসুমী ফসলের ক্ষতি কাটাতে প্রণোদনার সুবিধা দেওয়ার দাবি ভুক্তভোগীদের। আলে 1,500 লাগানি 2,000 5,000 6,000। 3টা ফিশারি রাখছি আমি, 3টা ফিশারির মধ্যে আমার আছে 10 লক্ষ টাকার মাছ আসছিল। তো জমিপত্র সব লাগাইছি, ঠিক আছে, সব পানির তল আছে ভাই, ঠিক আছে। ক্ষতি নিরূপণ করে সহায়তা দেওয়ার পক্ষে স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা প্রত্যেক ওয়ার্ডের স্ব ওয়ার্ডের মেম্বারদেরকে বলেছি, ফর্ম দিয়ে দিয়েছি, তারা ক্ষতিপূরণগুলো লেখার জন্য, বিশেষ করে মাছ এবং ঘরবাড়ি এবং কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব বাড়িতে এসে মাচাঙ্গের ব্যবস্থা করে দিয়েছি, যেন যে কোনোভাবে একটা রিক্সা অথবা একটা অটো যেন আসতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে আপাতত, মানে অস্থায়ীভাবে। মৎস্য চাষীদের সহায়তার আশ্বাস দিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা। পৌর প্রশাসক যিনি আছেন উনি কাউন্সিলরের সাথে সহযোগিতা এবং ইউনিয়ন পরিষদ মেম্বারের সহযোগিতায় পূর্ণাঙ্গ তালিকার কাজ চলছে। 2 দিনের ভিতরে আমাদের পূর্ণাঙ্গ তথ্য পেয়ে যাব, পাইলে আমরা ক্ষয়ক্ষতির সঠিক তথ্য আমরা দিতে পারবো। আমরা আশঙ্কা করছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে, প্রায় 20 কোটি টাকার মতো গিয়ে ঠেকবে। স্থানীয় মৎস্য অফিস জানায়, এবারের বন্যায় উপজেলার 430টি পুকুর ও 121 হেক্টর জলাশয়ের মাছ ভেসে গেছে। রেজওয়ান শরীফ, RTV। ধীরে নামছে ফেনী, নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলের বানের পানি। বিপ্লব পরবর্তী সময়ে দেশে যখন রাজনৈতিক সরকারের অস্তিত্ব নেই, তখন তরুণরাই দেখিয়েছে আশার আলো। সব মত পথের দূরত্ব ঘুচিয়ে সহযোগিতার হাত মিলেছে এক মোহনায়। সাধারণ মানুষের এই আবেগ কাজে লাগিয়ে বন্যার্তদের পুনর্বাসন করা সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত এলাকায় উৎকণ্ঠা এতটাই ছিল, যেখানে এক ফোঁটা বৃষ্টি যেন এক সাগর জলের সমান। স্মরণকালের ভয়াবহ বন্যায় অর্ধকোটি মানুষ পানিবন্দী হলেও সব হারিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিতে হয়েছিল কয়েক লাখ মানুষকে। বানের পানি নামতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে অনেকেই দেখেন বসত ভিটার অস্তিত্বই নেই। নতুন করে দেখা দিয়েছে খাদ্য সংকট। আশ্রয় কেন্দ্রে অভাব না থাকলেও দুর্গম এলাকায় ঠিকমতো পৌঁছানো যাচ্ছে না প্রয়োজনীয় খাবার। সমন্বয় হচ্ছে না এবং মানুষের আবেগ উৎসাহ প্রচণ্ড আছে, এটা খুব ভালো, কিন্তু এটাকে কাজে লাগাইতে হবে। এখন ধরেন টাঙ্গাইল থেকে 30,000 টাকার মাল নিয়ে 50,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে গিয়ে ফেনীর রাস্তার 2 পাশে দিয়ে আসা, এটা বন্ধ করতে হবে এবং সবাই যেন জানে এখানে আমার যেতে হবে, রাস্তা কোন দিক দিয়ে যেতে হবে, কোন জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। ওখানে 24 ঘন্টা লোক রাখতে হবে যারা জিনিসগুলো রিসিভ করবে এবং ব্যবস্থাপনা করবে। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, সেটাকে একটু রিঅর্গানাইজ করতে হবে। অপর্যাপ্ত ত্রাণ সহায়তার কারণে খাবারের চেয়ে বেশি সংকট এখন বিশুদ্ধ পানির। বিশেষজ্ঞরা মনে করেন দ্রুত টিউবওয়েলের পানি খাবার উপযোগী করার ব্যবস্থাই সমাধান। আমাদের পানির প্রতি খুবই নজর দিতে হবে, কারণ সব কিছুতে আমার পানি লাগছে। ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট কোনো সমাধান না, কারণ ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট দিয়ে পানি পরিষ্কার করার পরেও ওই পানি আপনি খেতে পারবেন না, কেউ খায় না পানিটা। শিশুরা তো খাবে না, তো একটা কটু গন্ধ হয়। মানুষের গোসলের জন্য পানি দরকার, কিন্তু এই বোতলের পানি দিয়ে তো গোসল হবে না, রান্না হবে না, খাওয়াটা হবে। কিন্তু এটা আমাদের এখন সময় আসছে যে ওইখানকার পানিটাই ব্যবহার করা। অন্যকে দোষারোপ না করে ভবিষ্যতে কিভাবে বন্যার ক্ষতি কমিয়ে আনা যায় সেই ব্যবস্থা নিতে না পারলে সমাধান মিলবে না বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। নদীর কোনো একটা স্টেশনের পানি উচ্চতা বাড়ছে কমছে, এটা দিয়ে কিন্তু একটা মানুষ বোঝে না যে তার কি ক্ষতি হবে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র যদি 7 দিন বা 5 দিন বা 3 দিন আগে দিতে পারে, তাহলে 3 দিন আগে আমরা বলতে পারবো এখানে কতটুকু পানির উচ্চতা হবে, কত সময় থাকবে, কত গতিতে যাবে। তখন মানুষ কিন্তু বুঝতে পারবে আসলে। তাহলে আমাদের প্রস্তুতি থাকলে যেটা হবে যে ক্ষয়ক্ষতি কিন্তু কমানো যায়। আর যদি আমি জানি যে কেন পানি নামছে না, তাহলে পানি নামবে না এরকম স্থাপনা আমরা আর ভবিষ্যতে কম করে আমাদের ডেভেলপমেন্ট উন্নয়নের কথা চিন্তা করি। দ্রুত এবং পরিকল্পিত ব্যবস্থাপনায় পারে এই দুর্যোগ থেকে উত্তরণ ও বানবাসীদের ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করতে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। সারা দেশে বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় TSC-তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে গত এক সপ্তাহে মোট অর্থ জমা পড়েছে 7,78,76,278 টাকা। 21 আগস্ট থেকে গতকাল পর্যন্ত নগদ, মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকে এ টাকা এসেছে। গত এক সপ্তাহে ত্রাণ কার্যক্রমে বিভিন্ন খাতে ব্যয় হয়েছে 71,20,644 টাকা এবং বন্যা কবলিত এলাকায় 82 ট্রাকে 1 লাখের অধিক পরিবারের জন্য
ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। রাতে টিএসসির মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল কাদের এসব তথ্য তুলে ধরেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছেন সহকর্মী সুমন তানভীর, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তানভীর, গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে সারা কেমন দেখছেন? এখান থেকে প্রতিদিন কি পরিমাণ ত্রাণ সামগ্রী দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে জানাবেন। সিনথিয়া, আমরা কিন্তু এই যে আজ যে বৃহস্পতিবার, ঠিক গত বৃহস্পতিবার থেকে যে গণত্রাণের কথা বলছেন, অর্থাৎ আমরা যে একদম স্মরণকালের যে ভয়াবহ বন্যা পূর্বাঞ্চলের 11টি জেলায় আমরা দেখলাম, এবং দেখার পরে কিন্তু শুধু ভয়াবহ বন্যা নাই, বন্যার পর মানুষের ভেতরে যে একতা, এই একতা কিন্তু আসলে আমরা দেখিনি আসলে মুক্তিযুদ্ধ পরবর্তী, অন্তত আমাদের জেনারেশন যারা আছেন, এই ধরনের একতা। এবং এই যে টিএসসি কেন্দ্রিক ছাত্র শিক্ষক মিলনায়তনের আমি এখন ভেতরে আছি, এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে এই যে মালামালগুলো প্রতিদিন, আপনি সংবাদে আসলে হিসাবটি দিচ্ছিলেন যে 7 দিনে প্রায় 7 কোটি টাকার মতো কিন্তু আসলে নগদ উঠেছে বিকাশ অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু প্রায় 1 কোটি টাকার মতো এখানে এসেছে। এবং শুধু এই একটি ঢাকা ভার্সিটি শুধু এই একটি জায়গা নয়, এই টিএসসি ছাড়াও আমাদের মধুর ক্যান্টিন ওই পাশে আরেকটি জায়গায়, মানে মোট 3টি জায়গায় কিন্তু বুথ খোলা হয়েছে। এই জায়গাটিতে শুধু নগদ অর্থ নেওয়া হচ্ছে, ওষুধপত্র নেওয়া হচ্ছে, আর আদার্স যে জিনিসগুলো আছে ত্রাণ, সেগুলো কিন্তু আসলে ওই দুটি জায়গায় নেওয়া হচ্ছে। এবং আমরা আসার পর যতটুকু জানলাম যে প্রতিদিন রাতে কিন্তু যেমন ট্রাক যাচ্ছে, আবার যদি কখনো আসলে ইমার্জেন্সি ক্ষেত্রে কোনো ত্রাণ পাঠানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে হেলিকপ্টারও কিন্তু ব্যবহার করছে। যেমন আজকে সকালে কিন্তু একটি প্রাইভেট হেলিকপ্টার করে কিন্তু ফেনীর উদ্দেশ্যে ত্রাণ নিয়ে কিন্তু আসলে এখানকার যারা ভলেন্টিয়ার আছেন তারা রওনা দিচ্ছেন। তবে একটি বিষয় যেটি সংবাদেও আসলে বিভিন্ন সংবাদেই দেখছি যে আসলে দুর্গত এলাকার অনেকেই বলছেন যে ত্রাণ আসলে তারা পাচ্ছেন না। সেই জায়গাটি থেকে আসলে বলতে হয় যে এখানে আমরা যে পরিমাণ ত্রাণ কালেকশন দেখছি, শুধু এখানে না, বিভিন্ন কিন্তু এনজিও সংস্থাগুলোও ত্রাণ সংগ্রহ করছে, এবং প্রতিদিন কিন্তু এই বন্যা দুর্গত এলাকায় সেই ত্রাণ যাচ্ছে। তারপরেও আসলে এই ধরনের যখন অভিযোগগুলো আসছে যে আসলে ত্রাণ পাচ্ছে না, সেই বিষয়ে যখন এই ত্রাণ সংগ্রহের সঙ্গে অর্থাৎ গণত্রাণ সংগ্রহের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে যখন আসলে কথা বলছি, তারা কিন্তু বলছেন যে আসলে বন্যা দুর্গত এলাকাগুলো আসলে এতটা দুর্গম অনেক এলাকা আছে যে এলাকাগুলোতে চেষ্টা করলেও কিন্তু তারা আসলে পৌঁছাতে পারছেন না। তবে প্রতিদিন রাতেই কিন্তু তারা এখান থেকে ত্রাণ নিয়ে কিন্তু ট্রাক নিয়ে কিন্তু তারা রওনা দিচ্ছেন এবং সংশ্লিষ্ট এলাকায় দিচ্ছেন। এবং যেহেতু অনেকের কাছে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, সেই জায়গা থেকে এখন তারা যে সিদ্ধান্তটি নিয়েছেন যে প্রত্যেকটি এলাকায় যেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনও আছে, তার মাধ্যমে কিন্তু তারা এই ত্রাণ কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে বন্টন হতে পারে সেই ব্যবস্থা নিয়েছেন। এবং তার মাধ্যমে অর্থাৎ এই ত্রাণগুলো কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তারা তাদের মতো করে বন্টন করছেন। তো সেই জায়গা থেকে আসলে দুর্গম এলাকায় পৌঁছানোর বিষয়টি যেমন বেসরকারি পর্যায়ে আসলে এখানে শিক্ষার্থীরা যেমন উদ্যোগ নিয়েছে, সাধারণ মানুষ যেমন এগিয়ে আসছে, সেই সাথে কিন্তু সরকারকে আরও একটু উদ্যোগী হতে হবে কিভাবে আসলে এই দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো যায় সেই বিষয়গুলো আসলে নিশ্চিত করার জন্য। তো এই ছিল আসলে টিএসসি থেকে গণত্রাণ নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে গুলশান 1 নম্বরের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় টিপু মুন্সিকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নিরপরাধ কোনো ব্যক্তিকে মামলায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শেখ জিল্লুর পরিবার। তারা বলছেন, সুনির্দিষ্ট দোষী ব্যক্তিকেই মামলা দেওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের কাছে জিল্লুর সহ কোটা সংস্কার আন্দোলনে সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চায় পরিবারটি। রুহুল আমিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। শহীদ আবু সাঈদ নতুন বাংলাদেশের এক অকুতভয় বীর সৈনিক। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে বুলেটের সামনে নিজেকে উৎসর্গ করে রচিত করেছে নতুন এক বাংলা।
তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে আরেক মানবতার ফেরিওয়ালা রাজধানীর আফতাবনগরে ইম্পেরিয়াল কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থী শেখ জিল্লুর। আবু সাইদের রক্ত দেখে যে ছেলেটি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তিনিও মায়ের বুকে ফিরে এসেছে বীর হিসেবে। 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনে ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে পুলিশের সংঘর্ষ চলাকালে নিহত হয় জিল্লুর। স্বপ্ন ছিল বড় হয়ে হবেন আর্মি অফিসার অথবা ডাক্তার, তবে রূপকথার গল্পের মতো স্বপ্ন যেন স্বপ্ন রয়ে গেল। একটি বুলেটের কাছে হার মানল সবকিছু। আমার ভাই খুব সরল সোজা ছিল। আমার ভাই কখনো আমার কারণ ছেড়ে কখনো গায়ে হাত তুলতো না। আমার ভাইয়ের মতন কারো তুলনা কারো দেয় না। আমার ভাই এরম প্রকৃতির মানুষ ছিল। তিনি না থাকাটা, এটাই বেশি মিস করতেছি আমি। নিহত জিল্লুর বাবা হাসান শেখ ও মা শাহনাজ বেগম বলেন, সকল শহীদের বিচার চাই, তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন মামলার শিকার না হয়। একজন আছে তো আপনার হুকুমদাতা, আমি চাই যারা আর কি অন্যায় করছে তাদেরই শাস্তিটা হোক। মূলত আমি বলবো না যে সবারকে শাস্তি দেওয়া হোক, যারা অন্যায় করছে পুলিশরা তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা আমার মা হিসাবে চাওয়া। তারা আরও বলেন, বিগত সরকারগুলোর কার্যকলাপ তারা দেখেছে, তাই অন্তর্বর্তী সরকার যেন তাদের সন্তান হত্যার বিচার করে যায় তার দাবি জানান তারা। এই সরকার বিচার না করলে আর বিচার হবে না। কেন হবে না? যারাই আসবে, আগে পিছনে তো আমরা দেখছি সবই তো একই পথের পথিক। আমাদের দাবি উনি থাকাকালীন যাতে আমরা আর কি যারাই শহীদ হয়েছে, যারা এভাবে রক্তাক্ত হয়েছে এখনো হসপিটালে আছে, মানে তাদের মানে সর্বোচ্চ শাস্তি দিয়েই যাতে উনি একটা নতুন সরকার গঠন করে। কোটা সংস্কার আন্দোলন এনে দিয়েছে এক বৈষম্য বিরোধী দেশ, যাদের চেতনায় উজ্জীবিত আজ গোটা জাতি। এই সেই শহীদ জিল্লু শেখের রুম। তার ব্যবহৃত সকল জিনিসপত্র পড়ে থাকলেও নেই তিনি। তার এই আত্মত্যাগ আগামীর দেশ অনেক দূরে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা তার পরিবারের সদস্যদের। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বাঁচানো গেল না ছুরিকাঘাতে আহত গর্ভবতী মা ও তার অনাগত শিশুকে। মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ির একটি বাসায় ঢুকে অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার গর্ভের সন্তানকে ছুরিকাঘাত করে অজ্ঞাত এক যুবক। পরে বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীমা আক্তার নামের ওই অন্তঃসত্ত্বা নারী। বাঁচানো যায়নি গর্ভে ছুরিবিদ্ধ শিশুটিকেও। এই ঘটনায় নিহতের স্বামী জানান, তার স্ত্রী খুনিকে বারবার বলছিল যে সে গর্ভবতী, তাকে যেন আঘাত না করা হয়, কিন্তু ঘাতক তাতে বিন্দু মাত্র কর্ণপাত করেনি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন নিহতের স্বামী। আমরা কোথায় যাব? ঢোকার পরে যখন গেটটা লক করবো তখন অতর্কিতভাবে ধাক্কা দিয়ে ফালাই দিছে চাকু হাতে নিয়ে। তো যখন ওরা ধাক্কা দিয়ে ফালাই দিছে তো ও চাকু দেখে অনেক আতঙ্কিত হয়ে বলছিল যে ভাই আমি অন্তঃসত্ত্বা 6 মাসের, আমাকে মারেন না। ওই ঘাতক কোনো কথাই শুনে নাই, যে পরপর 3টা স্টেপ মনে করেন চাকু এমনভাবে আঘাত করছে যে আমার 6 মাসের বাচ্চার যার বুকে পর্যন্ত মনে করেন যে আঘাতটা পায়ে লাগছে। আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশ মডেলকে কার্যকর করার চেষ্টা করছে। এজন্য তিনি সরাসরি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আঙুল তুলেছেন। মমতা জানান, ক্ষমতা বিজেপির হাতে ধর্ষণ করলে ফাঁসির আইন কেন করছে না এমন প্রশ্ন রেখেছেন তিনি। বাংলাদেশকে ভালোবাসেন তিনি, কিন্তু দুইটি রাষ্ট্র আলাদা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে গেল 9 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রেনি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ শুরু হয়। গতকাল বিজেপি রাজ্যে 12 ঘণ্টা ধর্মঘট পালন করে। এতে অফিসগামী ও সাধারণ যাত্রীরা বিপাকে পড়ে। দর্শক, এ বিষয়ে কলকাতা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। ভারতীয় জনতা পার্টি বিজেপির ডাকে আজ কিন্তু 12 ঘন্টার বন্ধ পালিত হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী। আর সকাল থেকেই কিন্তু জেলায় জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ, বন্ধ সমর্থনকারীদের সঙ্গে তৃণমূল সমর্থকদের যারা বন্ধের বিরোধিতা করছে তাদের সঙ্গে কিন্তু
বহু জায়গায় বাদ বিতণ্ড হয়। সকাল থেকেই কিন্তু শিয়ালদা ডিভিশনের বনগাঁ এবং উত্তরের শাখা এবং দক্ষিণের শাখায় সকাল থেকে কিন্তু ট্রেন অবরোধ ছিল। শান্তিপুরে জগন্নাথ সরকার বিজেপির এমপি তিনি কিন্তু বন্ধের সমর্থনে একেবারে রেল লাইনে এসে বন্ধ সমর্থনকারীদের নিয়ে রাস্তায় বসে গেছিলেন। বন্ধের সমর্থনে কিন্তু বাকবিতণ্ডা শুরু হয়েছে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায়। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় কিন্তু গুলি চালনার ঘটনা ঘটেছে বন্ধ সমর্থনকারীদের সঙ্গে। কলকাতার শ্যামবাজারের মেট্রো স্টেশনের সামনে কিন্তু কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি কিন্তু দোকান খোলা রাখার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন। পথে নেমেছেন বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে কলকাতা শহরতলির সঙ্গে ব্যারাকপুরের উত্তর চব্বিশ পরগনার যেটা সড়ক পথ বিটি রোড, এটা সেই জনপদ যে জনপদে ডাক্তার যে তরুণী চিকিৎসক খুন হয়েছিল আর.জি. কর হাসপাতালে, সেই জনপদ সোদপুরের বিটি রোডের ওপর দাঁড়িয়ে কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সড়ক পথ কিন্তু সচল রয়েছে, সরকারি বেসরকারি পরিবহন সব কিন্তু চলছে। কিন্তু জেলায় কিন্তু বেশ কিছু পশ্চিম মেদিনীপুরে যেমন ঝামেলা হয়েছে, বর্ধমানের পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় বন্ধ সমর্থনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে, গুলি চলেছে। ইতিমধ্যে বন্ধ সমর্থনকারীদের বেশ কিছু জায়গায় কিন্তু পুলিশ পাকড়াও করেছে। সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে থাকলেও কলকাতা মহানগরীর মফস্বলের যে শহর বিটি রোড এবং বিভিন্ন বড় রাস্তা যেটা সড়ক পথগুলি কিন্তু সচল রয়েছে। সরকারি বাস যেমন নেমেছে রাস্তায়, নেমেছে কিন্তু বেসরকারি যানবাহন পরিবহনও। যদিও কলকাতা হাইকোর্টে কিন্তু আজকের এই বন্ধের বিরোধিতা একটি মামলা হয়েছিল, সেই মামলা ইতিমধ্যে খারিজ হয়েছে। আমরা জানি যে গতকাল পশ্চিমবঙ্গ সরকারের যে সচিবালয় নবান্ন সেটা অভিযানের ডাক দিয়েছিল। সেই অভিযান যারা করেছিলেন সেটা হচ্ছে ছাত্র যুব সমাজ এবং যৌথ সংগ্রামী মঞ্চ। সেখানে প্রায় 220 জনকে আটক করা হয়েছিল। সেই আটকের প্রতিবাদেই কিন্তু আজকে এই বন্ধে সামিল হয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি। আমরা দেখতে থাকবো দিনের শেষে পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায়। এই মুহূর্তে কিন্তু বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনার আমরা খবর পাচ্ছি এবং বেশ কিছু মানুষকে কিন্তু আটক করা হয়েছে। তবু শহরাঞ্চল কিন্তু এই মুহূর্তে সচল। পরমাশিস ঘোষরায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। খেলার সংবাদ। ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হওয়ার পর আজ প্রথমবার বিসিবির পরিচালনা সভা বসতে যাচ্ছে। মিরপুরে বিসিবি কার্যালয়ের সভা শুরু হবে বেলা ৩টায়। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেক পরিচালক আড়ালে চলে যাওয়ায় এই সভায় স্থায়ী কমিটিগুলোর পুনর্গঠন নিয়ে আলোচনা হবে। বর্তমানে যারা বোর্ডের দায়িত্বে আছেন তাদের মধ্যে থেকে কমিটিগুলোতে আসবে নতুন প্রধান। পূর্বের পরিচালকদের মধ্যে অনেকেই সক্রিয় নেই, ফলে কয়েকজনকে দেখা যেতে পারে একাধিক কমিটিতে। এছাড়াও সভায় পূর্বাঞ্চলে শেখ হাসিনা স্টেডিয়াম, নারী টি-20 বিশ্বকাপ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।